কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকের টপিকে যাওয়ার আগে আমার পেইড ক্লাস সম্পর্কে তোমাদেরকে একটু ইনফো দিয়ে নিই, কারণ তোমরা প্রতিদিন আমার কাছে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করো, তো এখানে ভালো করে বলে দিই একটু। ফার্স্ট কথা হচ্ছে যে পেইড ক্লাস চলছে সেটা কিন্তু শুধুমাত্র বায়োলজির জন্য। অনেকেই জিজ্ঞেস করো ম্যাম আপনি ফিজিক্স কেমিস্ট্রিও পড়ান কিনা। না, এটা কিন্তু শুধুমাত্র বায়োলজির জন্য। এটাতে কত টাকা লাগে ম্যাম? এটাতে অ্যাকচুয়ালি ₹1000 টাকা লাগে, ওয়ান টাইম একবার দিতে হয়। কারণ তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে এটা কতবার দিতে হবে। এটা একবার দিতে হবে। তাতে তুমি কি পাবে? তাতে তুমি অ্যাকচুয়ালি নিট বায়োলজির টোটাল প্যাকেজ পাবে। সেখানে কি থাকবে? সেখানে তোমার নিট বায়োলজির 11-12 ফুল সিলেবাস তুমি রেকর্ডেড লেকচার্স পাবে। চ্যাপ্টার ওয়াইজ দেওয়া থাকে, ধরো চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের ফুল সিলেবাস, ফুল টপিকস সব কিছু রেকর্ডেড থাকে, সেটা তুমি এখানে পেয়ে যাবে। রেকর্ডেড থাকলে তোমাদের অনেক সুবিধে, কারণ তোমরা যখন তখন যতবার খুশি নিজের ইচ্ছে মতন সেটাকে চালাতে পারবে, সেটাকে দেখতে পারবে। আর এই পুরো প্যাকেজের ভ্যালিডিটি কিন্তু লাইফ টাইম হয়, মানে এরম নয় যেটা এটা তোমার জন্য শুধুমাত্র 1 বছর ভ্যালিড থাকলো, তা না। একবার যদি পাও সারা জীবন কিন্তু তোমার কাছে এটা থেকে যাবে। নেক্সট হচ্ছে যে নোটস পাবে, পুরো ফুল সিলেবাস নিটের নোটস পাবে, যেটা টোটালি এনসিআরটি বেস করে বানানো। কারণ তুমি খুব ভালো করে জেনে গেছো যে নিটে এনসিআরটির বাইরে কোনো কোয়েশ্চেন আসে না। তো পুরো এনসিআরটিটাকে নিংড়ে নোটস বানানো হয়েছে দুটো ভাষায়, বাংলা এবং ইংলিশে। যার যেটা সুবিধে সে সেই নোটস পড়তে পারো। এছাড়া এখানে চ্যাপ্টার ওয়াইজ পিক্স প্র্যাকটিস করানো হয়। পিক্স মানে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স। 2013 থেকে 2023 প্রত্যেকটা চ্যাপ্টারের একদম চ্যাপ্টার ধরে ধরে পিক্স প্র্যাকটিস করানো হয়, এবং এই পিক্সের পিডিএফও তোমরা কিন্তু পেয়ে যাবে। এছাড়া স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন, যেটা 2022 এবং 2023 এর নিটে প্রচুর এসছে এবং বাচ্চারা পারেনি, সেই স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন যেটা কন্টিনিউয়াস নেক্সট নিটেও আসতেই থাকবে। প্রত্যেকটা স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন্স আমি এনসিআরটি থেকে চ্যাপ্টার ওয়াইজ বানাচ্ছি। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এইভাবে নিংড়ে এনসিআরটি থেকে স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন বানানো হচ্ছে, দুটো ভাষায় বানানো হচ্ছে, বেঙ্গলি এবং ইংলিশ। এটা কিন্তু পুরো আমি সলভ করাচ্ছি, তো সেখানে তুমি সলভ কিভাবে করতে হয় সেটাও শিখছো, এবং এর পিডিএফও তুমি পেয়ে যাচ্ছ পেইড ক্লাসে। আর এছাড়া তুমি যদি এই জিনিসটার ডেমো দেখতে চাও কিভাবে হয় ক্লাস, সেটা তুমি যদি চাও তাহলে তুমি সেই ডেমো দেখতে পারো। আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে তোমাকে স্ক্রিনে আসা এই নাম্বারটায় 9019765145 নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করে ডেমো নিয়ে নিতে পারো। তারপরে তোমার পছন্দ যদি হয় তবেই তুমি এনরোল করবে, আদারওয়াইজ করবে না। এছাড়া তুমি নিটের আগে, প্রত্যেক বছর নিটের আগে ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে। প্রত্যেকটা নিটের আগে ফুল সিলেবাস টেস্ট মানে 360 মার্কসের বায়োলজি ফুল সিলেবাস টেস্টও কিন্তু তুমি দিতে পারবে। এই এভরিথিং কিন্তু তুমি শুধুমাত্র ₹1000 পাচ্ছ, যেটা এর থেকে চিপ আর কিছু হয় বলে আমার তো মনে হয় না। যদি এনরোল করতে চাও, টাইম ওয়েস্ট করো না, নিটে টাইম ওয়েস্ট না করাই ভালো, তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ করে তুমি ডেমো নিতে পারো, হোয়াটসঅ্যাপ করে তুমি এনরোল করতে পারো। এনরোল করতে হলে টাকা কিভাবে দেবে না দেবে সেই ডিটেল তুমি আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। আর এর সাথে সাথে একদম নতুন ফিচার যেটা তোমরা জানো আমি রিসেন্টলি অ্যাড করেছি, সেটা হচ্ছে টেস্ট সিরিজ ইনক্লুড করে দিয়েছি। টেস্ট সিরিজ হচ্ছে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হচ্ছে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হচ্ছে, উইকলি টেস্ট হচ্ছে, প্রতি সপ্তাহে একটা করে চ্যাপ্টারের টেস্ট তোমরা দিতে পারবে। এবং সব থেকে যেটা সুখবর তোমাদের জন্য, এই টেস্টের ল্যাঙ্গুয়েজ কিন্তু টোটাল বেঙ্গলিতে হচ্ছে বা টোটাল ইংলিশে হচ্ছে। মানে যারা বেঙ্গলি মিডিয়ামের আছো তারা অনেকেই বলো যে বেঙ্গলি ম্যাম ভালো কোয়েশ্চেন পাওয়া যায় না, কোথায় পাবো, বেঙ্গলি টেস্ট হয় না। তো স্পেসিফিক্যালি বেঙ্গলি স্টুডেন্টদের মাথায় রেখে, ওদের কথা মাথায় রেখে এই টেস্ট করা। তো বেঙ্গলিতেও তুমি কিন্তু টেস্ট দিতে পারো, সম্পূর্ণ টেস্ট, উইকলি টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হতে চলেছে, এবং এটা অনলাইন টেস্ট হবে। ঠিক, তো এবার আমরা পড়বো হচ্ছে ইনহিবিশন প্রতিরোধ যারা করছে সেগুলো কি। তো the activity of an enzyme is also sensitive to the presence of specific chemicals that bind to the enzyme. When the binding of the chemicals shuts off enzyme activity, the process is called inhibition and the chemical is called inhibitor. বলছে যে উৎসেচকের সাথে যুক্ত হতে পারে এমন নির্দিষ্ট রাসায়নিক দ্রব্যের উপস্থিতিতেও একটি উৎসেচকের ক্রিয়া সংবেদনশীল হয়। যখন উৎসেচকের সাথে রাসায়নিক দ্রব্যটি সংযুক্তির ফলে উৎসেচকের ক্রিয়া বন্ধ হয়ে যায়, তখন প্রক্রিয়াটিকে প্রতিরোধ এবং রাসায়নিক দ্রব্যটিকে প্রতিরোধক বলে। ব্যাপারটা কি হয়, একটা এনজাইম কাজ করছে ভালো করে, একটা সাবস্ট্রেটকে একটা সুন্দর করে প্রোডাক্ট তৈরি করছে, খুব ভালো কথা। কিন্তু কিছু কিছু দুষ্টু কেমিক্যাল থাকে
যারা ওই এনজাইমটাকে কি বাধা দেয়, ইনহিবিট করে। তার ফলে কি হয়, এনজাইমটা আর কাজ করতে পারে না। সেই দুষ্টু কেমিক্যালগুলোকে বলে ইনহিবিটার বা প্রতিরোধক। ইনহিবিটার বা প্রতিরোধক। আর এই যে একটা এনজাইমেটিক রিয়াকশনকে বাধা দিল, হতে দিল না, তাকে বলে প্রতিরোধ বা ইনহিবিশন। বোঝা গেল? এই ইনহিবিটার কিভাবে কাজ করে আমরা এবার দেখব। প্রথম কথা হচ্ছে ইনহিবিটার বা প্রতিরোধক দুই রকমের হয়। এই ইনহিবিটার বা প্রতিরোধক দুই রকমের হয়, একটা কম্পিটিটিভ ইনহিবিটার, একটা নন কম্পিটিটিভ ইনহিবিটার। এটা খুব মজার জিনিস, খুব সুন্দর লাগবে এটা পড়তে। দেখো, এটা পড়তে হবে বাবু, এটা নিটে প্রশ্ন আসে এখান থেকে। কম্পিটিটিভ ইনহিবিটার নাম শুনেই বুঝতে পারছো কম্পিটিশন করে। কম্পিটিটিভ কথাটার মানে কি, যে কম্পিটিশন করে। তো এই ইনহিবিটার গুলো বা এই প্রতিরোধক গুলো কার সাথে কম্পিটিটর করে? সাবস্ট্রেটের সাথে কম্পিট করে সাবস্ট্রেটের সাথে। কি নিয়ে কম্পিটিশন করে? যে কে গিয়ে এনজাইমের অ্যাক্টিভ সাইটে ধপ করে চেপে বসবে। কারণ তুমি জানো যে এনজাইমের অ্যাক্টিভ সাইটে বসার কথা কার? সাবস্ট্রেটের। এই ইনহিবিটার গুলো কিছু দুষ্টু কেমিক্যাল, এরা চায় না এনজাইমের অ্যাক্টিভ সাইটে আমি বসবো, সাবস্ট্রেটকে বসতে দেবো না। দুজন মিলে কম্পিটিশন করে কে গিয়ে বসবে এনজাইমের অ্যাক্টিভ সাইটে। তার জন্য যেটা হয়, এই কম্পিটিটিভ ইনহিবিটার গুলো এত চালাক, এদেরকে আর সাবস্ট্রেটকে একেবারে একরকম দেখতে। তুমি দেখো, আমি এখানে এটা এস এঁকেছি সাবস্ট্রেট, আর এটা আই এঁকেছি ইনহিবিটার, দুটোই গোল এঁকেছি। দেখো, দুটোই একরকম দেখতে, দুটোই একদম একরকম দেখতে হয়। এনজাইমের যে অ্যাক্টিভ সাইট, সে বোকা, সে বোঝে না, সেভাবে দুজনেই এক। কারণ যেহেতু এই কম্পিটিটিভ ইনহিবিটারকে পুরোপুরি সাবস্ট্রেটের মতন দেখতে, এনজাইমের অ্যাক্টিভ সাইট বুঝতেই পারে না কে সাবস্ট্রেট কে ইনহিবিটার, ও দুজনকেই ওর কাছে বসতে দেয়। সেই জন্য দুজন মিলে, ইনহিবিটার আর সাবস্ট্রেট মিলে কম্পিটিশন হয় কে গিয়ে এনজাইমের অ্যাক্টিভ সাইটে বসবে। যে নাম্বারে বেশি থাকে সে জিতে যায়। যদি সাবস্ট্রেট নাম্বারে বেশি থাকে সাবস্ট্রেট জিতে যাবে, যদি ইনহিবিটার নাম্বারে বেশি থাকে সে জিতে যাবে। যদি সাবস্ট্রেট এনজাইমে এসে বসতে পারে, যেমন এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সাবস্ট্রেট এনজাইমে বসেছে, তাহলে খুব ভালো কথা, তাহলে কোনো সমস্যা নেই, এনজাইমের রিয়াকশন হবে। যদি সাবস্ট্রেট না বসে ইনহিবিটার বসে যায়, যদি ইনহিবিটার এই জায়গায় বসে যায়, সাবস্ট্রেট না বসে ইনহিবিটার যদি এনজাইমে বসে যায়, তাহলে আর কোনো সাবস্ট্রেট এনজাইমে বসতে পারবে না, এবং ওই এনজাইমটা কি হবে, এনজাইমটা আর রিয়াকশন করতে পারবে না। কারণ এনজাইম কখন একটা কিছু কেমিক্যাল রিয়াকশন করতে পারে, যখন ওর মধ্যে সাবস্ট্রেট এসে বসে। তো সাবস্ট্রেট তো বসতেই পারলো না, ইনহিবিটার গুলো থ্যাপ করে বসলো, এবং ইনহিবিটার গিয়ে বসা মানে ও অ্যাক্টিভ সাইটটা দখল করে নিল, সাবস্ট্রেট আর বসতে পারলো না, আর কোনো রাসায়নিক বিক্রিয়া হবে না। তাহলে এখানে ইনহিবিটার সাবস্ট্রেটের সাথে কম্পিটিশন করে জিতে গেল। নেক্সট আরেকটা হচ্ছে নন কম্পিটিটিভ ইনহিবিটার। নন কম্পিটিটিভ ইনহিবিটারে কি হয়, নাম শুনেই বুঝতে পারছো, কোনো কম্পিটিশন নেই। কার মধ্যে কম্পিটিশন নেই? সাবস্ট্রেট আর ইনহিবিটারের মধ্যে কোনো কম্পিটিশন নেই। কেন? কারণ এখানে সাবস্ট্রেট আর ইনহিবিটারকে দেখতেও একরকম নয়। এইটা এঁকেছি আমি সাবস্ট্রেট, এইটা আমি এঁকেছি ইনহিবিটার, তুমি দেখো সম্পূর্ণ আলাদা দেখতে। এবং সম্পূর্ণ আলাদা দেখতে বলেই সাবস্ট্রেট যেখানে এনজাইমে বসে, মানে অ্যাক্টিভ সাইটে, সেই অ্যাক্টিভ সাইটে ইনহিবিটার বসার দরকারও মনে করে না। ইনহিবিটার অ্যাক্টিভ সাইটে বসতেও চায় না। ইনহিবিটারের অ্যাক্টিভ সাইট নিয়ে কোনো মাথা ব্যথা নেই এনজাইমের। ইনহিবিটার এনজাইমের অন্য একটা জায়গায় এসে বসেছে। তুমি দেখো, ইনহিবিটার কিন্তু অ্যাক্টিভ সাইটে বসেনি, অ্যাক্টিভ সাইটে সাবস্ট্রেটই বসে রয়েছে। ইনহিবিটার অন্য একটা জায়গায় গিয়ে এনজাইমের বসেছে, এবং এটা এত শয়তান, এটা এখানে বসে এনজাইমের 3D স্ট্রাকচার, টারশিয়ারি স্ট্রাকচার, প্রগৌণ গঠনকে পুরো চেঞ্জ করে দেয়। তার ফলে চেঞ্জ করে দেওয়ার ফলে কোনো সাবস্ট্রেট আর অ্যাক্টিভ সাইটে বসতেও পারে না, কোনো কাজও করতে পারে না এনজাইম। ঠিক আছে, কি বললাম? চট করে রিভিশন। কম্পিটিটিভ ইনহিবিটারে সাবস্ট্রেট ইনহিবিটারকে একরকম দেখতে, দুজনেই এনজাইমের অ্যাক্টিভ সাইটে বসা নিয়ে মারপিট করে। যে নাম্বারে বেশি থাকে সে মারপিটে জিতে যায়। যদি সাবস্ট্রেট জিতে যায়, সাবস্ট্রেট এসে এনজাইমের অ্যাক্টিভ সাইটে বসে, সুন্দর রিয়াকশন হয়, কোনো অসুবিধা হয় না। যদি ইনহিবিটার জিতে যায়, ইনহিবিটার এনজাইমের অ্যাক্টিভ সাইটে এসে বসে, এবং বসলে ও আর সাবস্ট্রেটকে বাইন্ড করতে দেয় না, রিয়াকশন হয় না।
নন কম্পিটিটিভ ইনহিবিটর কি হয়? নন কম্পিটিটিভ ইনহিবিটর আর সাবস্ট্রেট একেবারেই একরকম দেখতে নয়, এদের মধ্যে কোনো কম্পিটিশন নেই। নন কম্পিটিটিভ ইনহিবিটর মোটেই এনজাইমের অ্যাক্টিভ সাইটে বসে না। নন কম্পিটিটিভ ইনহিবিটর এনজাইমের অন্য একটা জায়গায় গিয়ে বসে, কিন্তু এটা এত বাজি, ও অন্য জায়গায় বসে এনজাইমের পুরো স্ট্রাকচারটাকে নষ্ট করে দেয়, এনজাইমের টার্সিয়ারি স্ট্রাকচার বা প্রগৌণ গঠনকে নষ্ট করে দেয়। তার ফলে সাবস্ট্রেট প্রপারলি বসতেও পারে না, আর কোনো বিক্রিয়া হয় না। কিন্তু আলটিমেটলি উভয় ক্ষেত্রেই কিন্তু কম্পিটিটিভ ইনহিবিটর আর নন কম্পিটিটিভ ইনহিবিটর দুজনেই কিন্তু কি করে? এনজাইমের অ্যাক্টিভিটিটাকে পরিবর্তন করে দেয়, তাই না? দু জায়গায় এনজাইমের যা করার কথা ছিল, রিয়াকশন চালানোর কথা ছিল, সেটা কিন্তু হতে দিচ্ছে না এই ইনহিবিটররা মিলে। ঠিক আছে, যদি তোমাকে আমি এখানে এক্সাম্পল বলি কিছু, আচ্ছা এক্সাম্পলে যাওয়ার আগে আমরা দেখি এখানে এনসিআরটি কি বলছে। তো এনসিআরটি বলছে যে when the inhibitor closely resembles the substrate in its molecular structure and inhibits the activity of the enzyme, it is known as competitive inhibitor. Due to its close structural similarity with the substrate, the inhibitor competes with the substrate for the substrate binding site of the enzyme. Consequently, the substrate cannot bind, and as a result, the enzyme action declines. Example, inhibition of succinic dehydrogenase by malonate, which closely resembles the substrate succinate in structure. Such competitive inhibitors are often used in the control of bacterial pathogens. কি বলছে? বলছে যখন প্রতিরোধকটির আণবিক গঠন অনেকটাই সাবস্ট্রেটের আণবিক গঠনের মতো হয়, তখন প্রতিরোধকটি উৎসেচকের ক্রিয়া রোধ করে। একে প্রতিযোগী প্রতিরোধক বলে। এক্ষুনি বোঝালাম না? প্রতিযোগী প্রতিরোধক মানে হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিটর, যেটা তোমাকে এক্ষুনি বোঝালাম। প্রতিযোগী প্রতিরোধক কম্পিটিটিভ ইনহিবিটর কি করে? সাবস্ট্রেটের গঠনের মতন হয় এবং কি করে তোমাকে বুঝিয়ে দিয়েছি। সাবস্ট্রেটের সাথে প্রতিরোধকটির অনেকটাই গঠনগত সাদৃশ্য থাকায় প্রতিরোধকটি উৎসেচকের সাবস্ট্রেট সংযুক্তির স্থানটি দখল করার জন্য সাবস্ট্রেটের সাথে প্রতিযোগিতা করে। কাজেই সাবস্ট্রেটটি উৎসেচকের সাথে যুক্ত হতে পারে না এবং এর ফলস্বরূপ উৎসেচকের ক্রিয়া হ্রাস পায়। যেমন এবার এই যে তোমাকে আমি কম্পিটিটিভ ইনহিবিটর বোঝালাম, এটার একটা এক্সাম্পল দিয়েছে। এক্সাম্পল হচ্ছে গঠনগতভাবে ম্যালোনেট অনেকটাই সাবস্ট্রেটের মতো হওয়ায় এটি সাকসিনেট ডিহাইড্রোজিনেজের ক্রিয়া প্রতিরোধ করে। আচ্ছা, সাকসিনেট ডিহাইড্রোজিনেজ একটা এনজাইম, ঠিক আছে? সাবস্ট্রেট ডিহাইড্রোজিনেজ একটা এনজাইম। এটা কিসের এনজাইম বাবু? এটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন পড়ার সময় না, অ্যাকচুয়ালি ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এইগুলো নিয়ে এখন আমি আলোচনা করছি না, কারণ এগুলো যারা পড়োনি তারা বুঝবে না। যে সিম্পল জানো, যখন ওগুলো পড়াবো তখন ওগুলো পড়াবো। এটা যে সিম্পল জানো যে সাকসিনেট ডিহাইড্রোজেনেস একটা এনজাইম, সেই এনজাইমটার অ্যাকচুয়াল সাবস্ট্রেটকে সাকসিনেট। সাকসিনেট হচ্ছে ওর সাবস্ট্রেট, তার এনজাইম হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজেনেস। কিন্তু ম্যালোনেট হচ্ছে সেই দুষ্টু কেমিক্যালটা, সেই ইনহিবিটরটা। এই ম্যালোনেটকে সাকসিনেটের মতন দেখতে, এই ম্যালোনেটকে দেখতে সাকসিনেটের মতন, এবং ম্যালোনেট কখনো কখনো কি করে? এই সাকসিনিক ডিহাইড্রোজেনেসে গিয়ে চুপ করে বসে থাকে। তার ফলে সাকসিনেট যে অ্যাকচুয়ালি ওই এনজাইমটার প্রপার সাবস্ট্রেট, সে আর বাইন্ড হতে পারে না, বাইন্ড হয়ে বসে থাকে ম্যালোনেট এবং এনজাইমটার রিয়াকশন করার ক্ষমতাকে নষ্ট করে দেয়। এটা তুমি কোথায় দেখতে পাবে? ব্যাকটেরিয়াল প্যাথোজেনে। অ্যাকচুয়ালি কি হয়, আমরা কিছু অ্যান্টিবায়োটিক ইউজ করি, তুমি জানো। অ্যান্টিবায়োটিক আমরা কেন খাই বাবু? অ্যান্টিবায়োটিক আমরা খাই ব্যাকটেরিয়াকে মারবার জন্য। তো অ্যান্টিবায়োটিকে কখনো কখনো এরকম কম্পিটিটিভ ইনহিবিটর আমরা অ্যাড করে দিই। তার ফলে কি হয়? ওটা গিয়ে ব্যাকটেরিয়ার বডির এনজাইমগুলোকে কাজ করতে বাধা দেয়। ঠিক যা কথাটা বললাম না এখানে, কোথায় গেল এই যে যা বললাম কম্পিটিটিভ ইনহিবিটর এই জিনিসটাই করে। এরকম কিছু অ্যান্টিবায়োটিক আমরা তৈরি করি, তখন কি হয়? তুমি ব্যাকটেরিয়াতেও যেগুলো দিয়ে দাও, ব্যাকটেরিয়ার এনজাইমগুলো আর কাজ করবে না, কারণ সেক্ষেত্রে কম্পিটিটিভ ইনহিবিটরটা এসে বসে যাবে। সাবস্ট্রেটগুলো ব্যাকটেরিয়ার কাজ করবে না, ব্যাকটেরিয়ার এনজাইম কাজ করবে না। ব্যাকটেরিয়ার এনজাইম কাজ না করলে কি হবে? ব্যাকটেরিয়া মরে যাবে। তাই জন্য এরকম কোনো অ্যান্টিবায়োটিকে আমরা এই কম্পিটিটিভ ইনহিবিটর ইউজ করি। এই নন কম্পিটিটিভ ইনহিবিটর বা অপ্রতিযোগী প্রতিরোধকের কথা তোমাদের এনসিআরটিতে নেই। তাহলে ম্যাম কেন পড়ালেন এক্সট্রা? আপনি তো বলেন আপনি এক্সট্রা পড়ান না। দু একটা জিনিস যেগুলো কখনো কখনো নিটে দিয়ে ফেলেছে, সেই এক্সট্রাগুলো আমি পড়িয়ে দিই, যেটা যদি 100টা টপিক পড়াই হয়তো একটা এক্সট্রা টপিক পড়াতে হয়, কারণ এটা কখনো কখনো নিটে এসে গেছে। তাই আমি নন কম্পিটিটিভ ইনহিবিটর এখানে পড়ালাম, যেটা হচ্ছে অপ্রতিযোগী প্রতিরোধক। এক্ষেত্রে যদি এক্সাম্পল দিই, সায়ানাইড লিখে দিচ্ছি। সায়ানাইড জানো তো, মানুষ সায়ানাইড খেয়ে সুইসাইড করে। সায়ানাইড খেয়ে, সায়ানাইড অ্যাকচুয়ালি কি করে? এটা একটা নন কম্পিটিটিভ ইনহিবিটর।
এটা গিয়ে বাইন্ড করে সাইটোক্রোম অক্সিডেজকে। সাইটোক্রোম অক্সিডেজ হচ্ছে একটা এনজাইম যেটা আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন চালাতে লাগে। যখন আমরা মাইটোকন্ড্রিয়া পড়বো, যখন আমরা সেলুলার বায়োকেমিস্ট্রি পড়বো, তখন এগুলো পড়বো। আপাতত তুমি জানো এই সাইটোক্রোম অক্সিডেজ একটা প্রচন্ড ইম্পর্টেন্ট এনজাইম যেটা আমাদের সেলের মধ্যে থাকে। তো সেইটাকে গিয়ে এই সায়ানাইড বাধা দেয়। সায়ানাইড নন কম্পিটিটিভ ইনহিবিটরের কাজ করে এবং এই এনজাইমটাকে, সাইটোক্রোম অক্সিডেজ নামক এনজাইমটাকে টার্গেট করে এবং এটাকে বাধা দেয়। এই এনজাইম যদি তোমার বডিতে কাজ না করে তুমি মরে যাবে। ঠিক তাই হয়, সুইসাইড করার সময় লোকে সায়ানাইড খেলে এই জন্য মারা যায়। দয়া করে এর থেকে অনুপ্রাণিত হয়ে কেউ সায়ানাইডের খোঁজ করো না, ঠিক আছে? ওকে, তো আজকের ভিডিওটা এই অবধি থাক। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা চট করে সাবস্ক্রাইব করে দাও। আজকে তাহলে আসছি, আরেকদিন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো পরের দিন। বাই বাই।